হ্যালো স্টুডেন্ট, তবে ফ্রেশ একটা ক্লাসে আজ করাবো তোমাদের নবম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2026। দেখো আজকে তোমাদের জন্য আমি 7 নম্বর স্কুল নিয়ে এসেছি। এর আগে তোমাদের 1 থেকে 6 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে এবং প্রথম ক্লাস পর্ষদ নমুনা প্রশ্নপত্র যে প্রথম সেটা দেওয়া হয়েছে। তো যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখে নাও। আজকে আমাদের 7 নম্বর স্কুল, পেজ নাম্বার তোমাদের আসতে হবে 192 পেজ, ঠিক আছে? 192 পেজে আমাদের যে 7 নম্বর স্কুলটা আছে, চলো আমরা দেখে নিই আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আছে। যেরকম 1 নম্বর প্রশ্নটা, আচ্ছা এই টাইপের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আগের ক্লাসে তোমাদের করা হয়ে গেছে। কোথায় করা হয়েছে তোমাদের বলে দিই। তোমরা 1 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 1 নম্বরটা সংখ্যা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু একই অঙ্ক আছে, ঠিক আছে? চলো এরপরে 2 নম্বরটা, 2 প্রশ্নটাও করা হয়ে গেছে আগের ক্লাসে। তোমাদের যেতে হবে 3 নম্বর স্কুলে, 1 নম্বরটা একদম হুবহু এই অঙ্কই আছে, ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ নাই, তোমরা গিয়ে আগের ক্লাসে দেখে নেবা। এই জন্য আমি বলবো যে আজকের ক্লাসটা দেখার আগে তোমরা কিন্তু প্রথম থেকে ভালো ক্লাসগুলো দেখো। প্রথম থেকে সবগুলো ক্লাস ভালো করে যদি দেখো, তাহলে তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারবা। আচ্ছা, আমরা পরের প্রশ্নে, আমরা যদি পরের পেজে চলে আসি, 193 পেজে দেখো, 193 পেজে আমরা চলে আসবো এই যে 3 নম্বর প্রশ্নটা। চলো 3 নম্বর প্রশ্নটা আমরা করাই। এখানে আমাদের যে প্রশ্নটা বলছে, লক্ষ্য করো কী বলছে। 3 প্রশ্নটা, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s² বর্গ একক এবং রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক হলে আমাদের x ও y এর মধ্যে যে সম্পর্ক বের করতে বলেছে কোনটি হবে। চলো আমি এখানে ছবিটা তৈরি করে তোমাদের প্রশ্নটা ভালো করে বোঝাই। আমাদের এখানে একটা রম্বস আছে আর একটি বর্গক্ষেত্র আছে, যাদের ভূমিটা কিন্তু একই ভূমি আছে। তাহলে আমি একটা বর্গক্ষেত্র, দেখো আমি এখানে যদি একটা বর্গক্ষেত্র এঁকে দেখাই, দেখো আমি এভাবে একটি বর্গক্ষেত্র আঁকলাম। আচ্ছা, এই যে ভূমিটাকে আমি ধরো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এই ভূমিটাকে আমি AB নাম দিয়ে দিলাম। তাহলে এই ভূমির উপর বর্গক্ষেত্র তৈরি হয়েছে এবং এই ভূমির উপর একটি রম্বস তৈরি করে দেখাবো। চলো আমি দেখো রম্বসটা আমি একটু এভাবে তৈরি করছি। এখান থেকে আমি এভাবে যুক্ত করে আমি এইদিকে বাড়ালাম আর এদিকে এইভাবে আমি যোগ করি। এভাবে রম্বস তৈরি করতে পারবা। রম্বসেরও বাহু দৈর্ঘ্যগুলো সমানই হয়। আর এখানে রম্বসের নামটা আমি দিচ্ছি ABCD নাম দিয়ে দিলাম। আর বর্গক্ষেত্রটা আছে না, বর্গক্ষেত্রের নামটা আমি দিচ্ছি AB, এটা E নাম দিলাম, এটাকে F নাম দিয়ে দিলাম। তাহলে এভাবে নাম দিয়ে দিয়েছি। তাহলে আমাদের ABCD একটা বর্গক্ষেত্র আছে, আর ABEF আমাদের ABCDটা রম্বস আছে, আর ABEFটা আছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে? আর রম্বসের যে কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমি দুটি কর্ণ যদি টেনে নিই, এখানে আমাদের AC কর্ণ আছে আর এখানে একটা BD কর্ণ আছে। আর এই কর্ণ দুটি আমি দেখিয়ে দেবো যে O বিন্দুতে কর্ণ দুটি ছেদ করেছে, ঠিক আছে? আর যেভাবে প্রশ্নে বলেছি আমরা এইভাবে কিন্তু ছবিটা তৈরি করেছি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে না, তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কিন্তু আমরা বের করতে পারবো যদি ক্ষেত্রফল জানা আছে। ক্ষেত্রফলের বর্গমূলটাই হবে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। তাহলে আমি এখানে এই যে ABEF বর্গক্ষেত্র লিখেছি, তাহলে আমরা ABEF বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা আমি বের করে নিচ্ছি। বাহুর দৈর্ঘ্য সমান সমান এই যে ক্ষেত্রফলটা ছিল s², তার বর্গমূল করো, তাহলে s² বর্গমূল এত একক হয়ে যাবে। তাহলে বর্গমূল বলতে দেখো s²কে তোমরা x × x লিখতে পারবা, একক। তাহলে দুটো x আছে তো একটা x বেরিয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো এই যে ABটা, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তো AB, তাহলে আমরা কিন্তু এখানে AB পেয়ে গেলাম। এই ABটা আমাদের x। আচ্ছা, এবার AB কিন্তু আমরা পেয়ে গেছি। এবার লক্ষ্য করো এই যে আমাদের ABCD রম্বস আছে, রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে আমরা বলতে পারবো এই যে দেখো এই যে আমি যে বলি যে OAটা, তাই না, এই যে OAটাকে বলতে পারবো OAটা হবে হাফ AC হবে, হাফ AC। তাহলে এখানে যদি আমি ACর মানটা বের করতে চাই, তাহলে ACর মানটা দাঁড়াবে দেখো
টু এই যে বর্গগুণ করো 2OA এরকম দাঁড়াবে। আর একইভাবে যদি আমি বলি যে এদিকে যে ওবিটা আছে না, এই যে আমাদের এই যে ওবিটা হবে হাফ, এই যে এখানে হাফ বিডি হয়ে যাবে। বিডি সমকোণের সমদ্বিখণ্ডিত করি, কোণগুলি সমদ্বিখণ্ডিত করে মানে এই জায়গায় এও সমান সমান ওসি আর এইদিকে বিও সমান সমান ওডি। তাহলে এই যে ওবিটা আমরা বলতে পারবো হাফ বিডি, মানে বিডি এর অর্ধেক হবে ওবিটা। তাহলে এখানে বর্গগুণ করে নিলে পরে আমাদের বিডির মানটা বের হবে 2 × OB। ঠিক আছে, দেখো এভাবে মানটি বের করে রাখলাম, কারণ আমাদের কাজে লাগবে। আর এখানে সমকোণে মানে এই যে এই কোণটা আমরা যদি কোণটা দেখাই AOB কোণটা, তাহলে AOB কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, AOB সমকোণী ত্রিভুজ দাঁড়াবে। প্রত্যেকটা কোণ মানে এখানে 4টি কোণ তৈরি হয়েছে, দেখো এই কোণটা এই কোণটা এই কোণটা প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হয়, যেহেতু রম্বসের কর্ণগুলি সমকোণের সমদ্বিখণ্ডিত করি। তাহলে AOBটাকে আমরা 90 ডিগ্রি নিতে পারবো। আর এখানে আমরা দেখাবো যে AOBটা এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো এখানে আমি যদি দেখাই আগে রম্বসের ক্ষেত্রফলটা দেখাই। তো রম্বসের ক্ষেত্রফল কী জানি আমরা, আমি এখানে ABCD রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদের গুণফল। ঠিক আছে, এটা মনে রাখবা তোমরা। তো চলো আমি লিখছি এখানে ABCD রম্বসের ক্ষেত্রফল। আমি একটু বর্ডার মেরে দিলাম। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল AC ইন্টু BD। দেখো তাহলে হাফ ইন্টু, এবারে দেখো আমরা যেটা করব এই যে ACর মানটা বের করে রেখেছি, এই যে 2OA ইন্টু BDর মানটাও বের করে রেখেছি, দেখো 2OB। তাহলে 1 2 কেটে দিলাম। তাহলে আমাদের এখানে 2OA OB, দেখো এবার আমি রাখলাম। ঠিক আছে, 2OA OB। আচ্ছা রম্বসের ক্ষেত্রফল যদি তোমরা প্রশ্নে দেখো এই যে রম্বসের ক্ষেত্রফল Y বর্গ একক বলে দিয়েছে, তাহলে আমরা এখানে দেখো এই মানটাকে আমরা Y বলতে পারবো। তাহলে অতএব এটা Y সমান সমান এই যে 2OA OB। ঠিক আছে, এটা আমাদের A আছে, এটা A আছে 2OA OB। তাহলে এর মানটা কিন্তু আমরা Y পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা দেখো আমরা এই যে AOB যে আমাদের সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কী পাচ্ছি লক্ষ্য করো। আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজ AOB থেকে পাই আমাদের XY-এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ XY-এর মধ্যে সম্পর্ক কোনটা হবে তা দেখো আমি দেখাচ্ছি তোমাদের সম্পর্কটা। তাহলে সমকোণী ত্রিভুজ AOB থেকে দেখো এটা যেহেতু 90 ডিগ্রি হয় এই কোণটা না, তাহলে ABটা কিন্তু আমাদের অতিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার AB স্কোয়ার প্লাস, এবার ভূমিলম্ব এই যে OA আর OB যে কোনো একজনকে নিতে পারো। তাহলে আমি এখানে এই যে OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার ভূমিলম্ব এটা এভাবে করে নিলাম। আচ্ছা তাহলে ABর মানটা বের করে রেখেছি X, তাহলে এখানে আমি ABর জায়গায় S স্কোয়ার, যে AB জায়গায় X বসালাম S স্কোয়ার। আর এখানে আমাদের আছে এই যে OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার হয়ে আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে আমি উভয় পক্ষে না এই যে মানে এই পার্টটা আমরা কী করে নেব, উভয় পক্ষে এই পার্টটা আমরা বিয়োগ করছি। দেখো তো অতএব দিয়ে এই যে S স্কোয়ার আছে এর সঙ্গে বিয়োগ করলাম 2OA OB, আর এদিকে যে আছে আমাদের OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার আছে না, এখানেও আমরা বিয়োগ দেখাবো 2OA OB। এই জিনিসটা মনে রাখো, মানে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের উভয় পক্ষে আমরা এটা নিলাম আর এটা নিলাম, মাইনাস দিয়ে নিতে পারবো একই জিনিস, আবার এটা কেটে যাবে আবার এটাই ফিরে আসবে। আচ্ছা তাহলে এখানে বা S স্কোয়ার আছে, এটা বা আছে S স্কোয়ার মাইনাস, দেখো এর মানটা তো আমরা পেয়ে গেছি এটা Y, তাহলে এর জায়গায় আমি এটা Y বসিয়ে দেবো। আর এখানে দেখো এখানে লক্ষ্য করো এটা A ধরে A স্কোয়ার, এটা আমাদের B স্কোয়ার মাইনাস, তাহলে 2 এটা OA ইন্টু OB, দেখো 2AB, তাহলে এটা A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস 2AB। তাহলে এখানে আমাদের A মাইনাস B হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এখানে এটা S স্কোয়ার মাইনাস এটা Y, তাহলে সূত্রটা
এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই যে দেখো। আচ্ছা এবার দেখো এইখানে দেখো ও আর ও বি কখনই তো সমান হবে না, এরা কিন্তু অসমান, ঠিক আছে। এরা যদি অসমান, দেখো অসমান কেন বলি, দেখো এখানে এসি কর্ণ আর বিডি কর্ণ এরা তো অসমান আছে, রম্বসের কর্ণ দুটি সমান হয় না, অসমান হয়। তাহলে এখানে এই যে ও এ দৈর্ঘ্য আর ও বি দৈর্ঘ্য কিন্তু অসমান হবে, তাই না, এরা সমান হবে না, ঠিক আছে। মানে ও বির চেয়ে ও এটা বড়ো হবে, যদি এসি কর্ণটা বিডির চেয়ে বড়ো আছে তাহলে ও এ দৈর্ঘ্যটাও ও বির চেয়ে বড়ো হবে। তো এরা যখন অসমান আছে তাহলে এদের বর্গের মানটা কখনো শূন্য হবে না, এদের বর্গের মানটা সবসময় শূন্যের চেয়ে বড়ো হবে। সমান হলে শূন্য হয়ে যাবে, যেহেতু অসমান আছে তাহলে শূন্যের চেয়ে বড়ো হবেই এদের বর্গের মানটা, ঠিক আছে। আর এই ভিতরে যদি ঋণাত্মক আসে, মাইনাস দিয়ে মানটা আসে, তবু তো এদের বর্গটা প্লাস হয়ে যাবে। তো যাই হোক, এখানে তো আমাদের এগুলো বাহু দৈর্ঘ্য আছে, তা বাহু দৈর্ঘ্য তো ঋণাত্মক হবেই না, তাই এটা সবসময় ধনাত্মক মান পাবো এবং শূন্যের চেয়ে বড়ো মান পাবো। তাহলে আমরা এখানে দেখো, এই যে দেখো এখানে বা এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তা আমরা এটাকে দেখো, আমি এটা যদি শূন্যের চেয়ে বড়ো হয়ে যায় তাহলে এই পার্টটা, আচ্ছা এখানে সরি ওয়াই আছে শুধু, তাহলে এই পার্টটাকে আমরা লিখবো শূন্যের চেয়ে বড়ো। এটা শূন্যের চেয়ে বড়ো বলে এটাও শূন্যের চেয়ে বড়ো হয়ে যাবে, মানে এস স্কোয়ার মাইনাস ওয়াইটা কী হয়ে যাবে, শূন্যের চেয়ে বড়ো। তোমরা এখানে যেহেতু দিয়ে লিখবা, যেহেতু ও এ মাইনাস ও বি তার হোল স্কোয়ারটা এটা আমাদের শূন্যের চেয়ে বড়ো, এটা শূন্যের চেয়ে বড়ো বলে এই বাম পক্ষটাও শূন্যের চেয়ে বড়ো হবে। তাহলে এখানে তোমরা কাজ করো, এস স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস ওয়াই আছে না, আমরা কি করব, এইদিকে প্লাস ওয়াই যোগ করলাম আর গ্রেটার দেন, আর এই যেদিকে জিরো ছিল আমরা এখানে প্লাস ওয়াই নিয়ে নিলাম, মানে উভয় পক্ষে প্লাস ওয়াই যোগ করে পাই, যেহেতু অসমীকরণ এটা, ঠিক আছে, এটা বৃহত্তম চিহ্ন, তা এইভাবে করে তোমরা যোগ করে নিবা, ঠিক আছে। তোমরা একবার যদি করে দাও মাইনাস ওয়াইটা এদিকে প্লাস ওয়াই, তো জিনিসটা ঠিক দেখাবে না, এরকম করলে বেশি ভালো হয়। তো যাই হোক, এভাবে তোমরা করে নেবা, মানে এই যে অসমীকরণটা আছে একে অসমীকরণ বলা হয়। তাহলে উভয় পক্ষে আমরা কি করেছি, প্লাস ওয়াই আমরা যোগ করেছি, এইদিকে প্লাস ওয়াই নিয়েছি, এইদিকে প্লাস ওয়াই নিয়েছি, এখানে প্লাস আছে কিছু না, তাহলে প্লাস ধরে নিতে হয়। তাহলে এদিকে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তো এখান থেকে কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এস স্কোয়ার গ্রেটার দেন ওয়াই পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে যে ওয়াইটা আগে লিখি, তাহলে অতএব ওয়াইটা আগে লিখলে পরে ওয়াইটা কিন্তু দেখো ছোটো আছে, এটা বড় আছে, এই দেখো এইবার দেখতে পাচ্ছি চওড়াটা বড় আর এদিকে যে সরুটা আছে এটা ছোট। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে করি তাহলে এইভাবে হয়ে যাবে লেস দেন চিহ্ন, এটাকে আমি এইভাবে এসএস করতে পারবো। দেখো ওয়াই ক্ষুদ্রতম চিহ্ন এস স্কোয়ার, বা ওয়াই লেস দেন, এটাকে লেস দেন বলা হয়, তুমি এটাকে গ্রেটার দেন আর এটাকে লেস দেন, মানে বৃহত্তম চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন, আর এটা যে ক্ষুদ্রতম চিহ্নটাকে বলা হয় লেস দেন। তাহলে ওয়াই লেস দেন এস স্কোয়ার। দেখো তো এই যে অপশানগুলো দেখো, আমাদের কিন্তু একটা অপশান মিলে যাবে, যেটা বি নাম্বার অপশানটা লক্ষ্য করো, আমাদের আছে ওয়াই লেস দেন এস স্কোয়ার, দেখো ওটাই আছে, চলে এসেছে আমাদের। তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পেয়ে গেছি, আমাদের বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা আসবো 1-4 নাম্বার প্রশ্ন। দেখো কী বলছে আমাদের প্রশ্নটা, এবিসিডি সামুদ্রিকের যে বিএডি কোণ সমান সমান এবিসি, বিএডি কোণ আর এবিসি কোণ সমান আছে, তাহলে এখানে এবিসিডির সামুদ্রিকটি কি হতে পারে, এখানে রম্বস, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। আচ্ছা এখানে একটা সামুদ্রিকের আমি চিত্র যদি তৈরি করি, দেখো সামুদ্রিকের চিত্রটা তৈরি করে তোমাদের আমি দেখাই, তারপরে তোমরা ভালো বুঝতে পারবা। আচ্ছা এখানে তোমাদের বলে রাখি, আমি একটু সামুদ্রিকটাকে একটু আয়তক্ষেত্র অনুসারে আঁকছি, এখানে অ্যান্সার কিন্তু আয়তক্ষেত্র হবে, ওকে। তা দেখো আয়তক্ষেত্র চিত্র তোমরা জানো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করা হয়, এভাবে আমি আয়তক্ষেত্র আঁকলাম, মানে সব আয়তক্ষেত্রকে সামুদ্রিক বলা যায়, তাহলে সামুদ্রিকটাকে আমি এভাবেও আঁকতে পারবো। তাহলে আমাদের এই যে আমাদের এটা দেখো, এই যে এখানে নাম যদি দিই এ বি সি ডি, আমাদেরকে একটি সামুদ্রিক, আমি এখন সামুদ্রিক বলবো, ঠিক আছে। এই সামুদ্রিকটাকে দেখাতে হবে কী হবে, আয়তক্ষেত্র হবে, বলে দিলাম কী করে আয়তক্ষেত্র হবে সেটা তোমরা দেখে রাখো। দেখো আমাদের এখানে যে দুটি কোণ দেওয়া আছে, দেখো সমান দুটি কোণ, বিএডি বলতে এই কোণটা, আর এবিসি হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ সমান, তো এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে বিএডি সমান সমান কোণ এবিসি। আচ্ছা আমাদের এখানে জানতে হবে কোনো একটি সামুদ্রিকের পাশাপাশি যে দুটি কোণ আছে এদের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এটা আমাদের সামুদ্রিক থেকে বলতে পারবো যে কোণ বিএডি
প্লাস কোণ এবিসি সমান সমান 180 ডিগ্রি, এটা মনে রাখবা। সামুদ্রিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এই যে সমান্তর সরলরেখা এই বিটাকে ভেদক ধরলে যে ভেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি 180 ডিগ্রি হয়, সমান্তরাল সরলরেখার ধর্ম অনুসারেও তোমরা বুঝতে পারবা। তো যাই হোক, এটা তোমরা জেনে রাখো, যেহেতু এবিসিডি সামুদ্রিক তার জন্য এই দুটো কোণের যোগফল আমরা 180 ডিগ্রি বলতে পারবো। এবার এই দুটো কোণ তো সমান, যেমন বিএডি কোণটা হচ্ছে এবিসি, তাহলে আমি এখানে বিএডি কোণের জায়গায় আমি এবিসি কোণ বসিয়ে দিলাম, প্লাস এখানে আমাদের এবিসি কোণ, এইদিকে আছে আমাদের 180 ডিগ্রি, তাহলে দুটো এবিসি কোণ, তাহলে এখানে 2 কোণ এবিসি, এদিকে 180 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করো, এটা 90 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে আমরা এখানে কোণ এবিসি এই কোণের মানটা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম, মানে এবিসি কোণ এই যে দেখো 90 ডিগ্রি। তাহলে কোনো একটি সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় না, তাহলে সেই সামুদ্রিকটা কিন্তু আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের যে এবিসিডি সামুদ্রিকটা আয়তক্ষেত্র আছে, যেটা এখানে আমি দেখিয়ে দিলাম, তাহলে তোমাদের যে সি নাম্বার অপশানটা আমরা দেখতে পাচ্ছি, অ্যান্সার সি নাম্বার। ওকে, যে কোনো সামুদ্রিকের একটি কোণ 90 ডিগ্রি হলে সেই সামুদ্রিকটাকে আমরা কিন্তু আয়তক্ষেত্র বলতে পারবো। এরপরে দেখো 2 দাগের প্রশ্নগুলো, 2 প্রশ্নগুলো 2 মার্কের। এর আগের একের দাগে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপের, সেগুলো 1 মার্কের ছিল। এখন 2 মার্কের প্রশ্নগুলো। 2-এর 1 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা, 2-এর 1-এর প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে আমরা করিয়ে দিয়েছি অঙ্কটা। এটা তোমাদের দেখো, তোমাদের যেতে হবে এই অঙ্কটার জন্য 1 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবে 2-এর 1-এর প্রশ্নটা আছে। আচ্ছা, আমরা চলে আসবো 2-এর 2 নম্বর প্রশ্নে। চলো 2-এর 2 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে। এবিসি ত্রিভুজের বি ও সি এর মধ্যমা জি বিন্দুতে ছেদ করে পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। তাহলে পি কিউ যদি 3 সেমি হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, এখানে আমি ছবিটা তৈরি করে প্রশ্নটা ভালো করে বুঝি। আচ্ছা, ত্রিভুজ আছে তো, এখানে দেখো আমাদের একটা ত্রিভুজ, এইভাবে আমি এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ নিয়ে নেব। এ বি সি আমাদের একটা ত্রিভুজ। তাহলে দেখো, এই ত্রিভুজের বি এবং সিএফ দুটি মধ্যমা আছে। তাহলে আমি যেখানে বি একটি মধ্যমা নিলাম আর সিএফ একটি মধ্যমা নেব। এটাকে এভাবে করে দেখো, এই যে আমাদের সিএফ মধ্যমা। মধ্যমার ধর্ম যদি বি মধ্যমা হয়, তাহলে এই বিন্দুটা এসি ভর মধ্যবিন্দু হবে, আর সিএফটা মধ্যমা হলে এফ বিন্দুটা এবি ভর মধ্যবিন্দু হয়। ঠিক আছে। আচ্ছা, আর মধ্যমা দুটি দেখো এখানে বলে দিয়েছে, মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমি এটাকে জি বিন্দু নিয়ে নেব। আবার বলেছে বিজি আর সিজি, দেখো এই যে বিজি, এই বিজি বাহুর মধ্যবিন্দু দেখো যে পি বলেছে, দেখো তাহলে বিজি বাহুর মধ্যবিন্দু আমি পি নিলাম, এই যে এখানে আমি পি নাম দিয়ে দিলাম। আবার সিজি বাহুর মধ্যবিন্দু কিউ বলেছে, সিজি বাহুর মধ্যবিন্দু কিউ বলে দিয়েছে, এই যে দেখো। তাহলে পি কিউ যেটা আমাদের, এই যে পি কিউ, এই পি কিউ দৈর্ঘ্যটা দেওয়া আছে, মানে এটা আমি 2-এর 2 নম্বরটা করাচ্ছি। তাহলে এখানে পি কিউ যেটা বলে দিয়েছে 3 সেমি। তাহলে আমাদের বিসি দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? এই যে বিসি কত হবে। তাহলে এবার দেখো আমাদের এখানে তোমাদের যেটা বলবো, এই যে বিজিসি ত্রিভুজটা আছে না, বিজিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ দেওয়া আছে। তাহলে যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। মানে আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিই যে ত্রিভুজ বিজিসি এর 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 যদি বলি আমি যে বিজি ও সিজি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি সিজি, যে বিজি বাহুর মধ্যবিন্দু পি আর সিজি বাহুর মধ্যবিন্দু কিউ। এই যে দেখো, তাহলে এখানে যে আমাদের উপপাদ্য আছে এটা 20 নম্বর উপপাদ্য। ঠিক আছে, 20 নম্বর উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে অতএব এই যে আমাদের পি কিউটা হয়ে যাবে হাফ বিসি হয়ে যাবে। মনে রাখবো তোমরা, এটা কিন্তু উপপাদ্য 20, পাশে এখানে লিখে দিতে পারো উপপাদ্য 20 থেকে পাই। ওকে,
আচ্ছা, তাহলে পি কিউর মানটা জানা আছে, তাহলে আমরা এখানে পি কিউর মানটা 3 বসিয়ে দেবো, এটাকে হাফ পিসি। তাহলে এখানে যে লক্ষ্য করো যে বিসির মানটা কত হবে দেখো, এই যে 3 দিয়ে গুণ করে 6 হয়ে যাবে, তাহলে বিসির মানটা 6 সেমি। তাহলে পি কিউর দৈর্ঘ্য 3 সেমি হলে বিসির দৈর্ঘ্যটা কিন্তু আমরা 6 সেমি পেয়ে যাবো। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো এরপরে 2-3 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি, তোমাদের যেতে হবে 3 নম্বর স্কুলে 2-1 প্রশ্নটা। আমরা চলে আসবো 2-4 নম্বর প্রশ্নে। দেখো 2-4 প্রশ্নটা কী বলছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং শ্রেণীদৈর্ঘ্য এল হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত? দেখো মধ্যবিন্দু বলে দিয়েছে, শ্রেণীদৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে সেই শ্রেণীটির উচ্চ সীমা নিম্ন সীমা বের করতে বলেছে, তাহলে বের করতে পারবো। আমরা এখানে দেখো 2-এর এই যে 4টা আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি এই যে আমাদের উচ্চ সীমা, এই যে উচ্চ সীমা, আমি উচ্চ সীমাটাকে আমি ধরে নিলাম, উচ্চ সীমাটাকে আমি এ ধরে নিলাম, আর নিম্ন সীমা, এই যে নিম্ন সীমা বলেছে, নিম্ন সীমাটাকে আমি বি ধরে নিলাম। তাহলে আমাদের যেটা জানতে হবে, দেখো মধ্যবিন্দু কী হয়, কোনো শ্রেণীর মধ্যবিন্দু বলতে এই যে উচ্চ নিম্ন যোগ করে, এই যে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটাকে মধ্যবিন্দু বলা হয়, যার মানটা এখানে এম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে এ প্লাস বি এর মানটা বের করি, তাহলে এখানে বর্গমূল করে এটা 2m হয়ে যাবে, তাই তো। এবার দেখো লক্ষ্য করে এখানে এই যে শ্রেণীদৈর্ঘ্য যেটা বলেছে, শ্রেণীদৈর্ঘ্য এল দেওয়া আছে, তাহলে শ্রেণীদৈর্ঘ্য কী করে নির্ণয় করা হয়, কোনো একটি শ্রেণীর এই যে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে, মানে এ থেকে বি বিয়োগ, এই যে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে আমরা শ্রেণীদৈর্ঘ্য পাবো। এই শ্রেণীদৈর্ঘ্য দেওয়া আছে কত, এল, এই যে এল। তাহলে আমাদের দেখো এই যে উচ্চ সীমা নিম্ন সীমা বের করতে বলেছি, আমাদের এ এর মান আর বি এর মান বের করতে হবে। তাহলে আমি এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই, দেখো এ মাইনাস বি, এদিকে আমাদের এল আছে, তাহলে প্রথমে যোগ করছি, দেখো তাহলে বি কেটে যাবে, তাহলে আমাদের 2a, এদিকে রয়ে যাবে দেখো 2m প্লাস এল। তাহলে এখানে আমি যদি এর মানটা বের করতে চাই, তাহলে এ হয়ে যাবে আমাদের 2m প্লাস এল বাই 2। দেখো এ বলতে আমাদের উচ্চ সীমা ছিল, তাহলে আমরা কিন্তু এখান থেকে উচ্চ সীমা পেয়ে গেছি, এই যে উচ্চ সীমার মানটা হয়ে গেল আমাদের 2m প্লাস এল বাই 2, এটা হচ্ছে উচ্চ সীমা। এবার নিম্ন সীমা পাওয়ার জন্য দেখো আমরা একটা কাজ করি, আবার যদি আমি দুটো সমীকরণকে যদি টুকে নিই না, মানে আমাদের কী ছিল, এ প্লাস বি সমান সমান 2m ছিল না, আর এ মাইনাস বি সমান সমান এল ছিল। তাহলে আমরা এবার এটাকে কাটাই, তো এখানে মাইনাস, এটা প্লাস, তাহলে এখানে মাইনাস করতে হবে, তাহলে এবার কিন্তু এ কেটে যাবে, এবার এখানে বিটা কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস বি আর প্লাস বি, তাহলে এখানে 2b পাবা, আর এটা 2m মাইনাস এল হয়ে যাবে, এই যে এলটা এখন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, চিহ্ন চেঞ্জ করে দিয়েছি। তাহলে বি এর মানটা এখান থেকে কত পাবা, 2m মাইনাস এল, আর দুইটাকে নিচে নামিয়ে দাও। তাহলে বি বলতে দেখো বি আমরা ধরেছিলাম নিম্ন সীমা, তাহলে অতএব যদি বলি নিম্ন সীমাটা আমরা পেয়ে গেলাম, নিম্ন সীমা তোমরা লিখে দেবা 2m মাইনাস এল বাই 2। তাহলে উচ্চ সীমা নিম্ন সীমা দেখো বের করে নিয়েছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো, দেখো 2-5 নম্বর প্রশ্নটা। দেখো প্রশ্নটা কি বলছি, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা চলো প্রশ্নটা আমরা বুঝবো ভালো করে, আগে ছবিটা তৈরি করি। তাহলে এখানে আয়তক্ষেত্রের কথা বলেছে, তাহলে আমি একটি আয়তক্ষেত্রের যদি ছবি তৈরি করি, দেখো এই যে আমাদের একটি আয়তক্ষেত্র, এখানে আয়তক্ষেত্রের নামটা দিই, এটা এ দিলাম, বি সি ডি। এখানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু দেখো যেটা বলেছে, একটি কর্ণের দৈর্ঘ্য বলেছে, তো আমি এখানে দুটি কর্ণ আমরা টানবো, একটা বিডি কর্ণ আছে এখানে, আর একটি এখানে এসি কর্ণ আছে, এই যে এসি কর্ণ। তাহলে কর্ণ দুটি ছেদ করেছি যে বিন্দুটি, সেই বিন্দুর নামটা আমি এখানে এই যে ও বিন্দু দিয়ে দিলাম, ঠিক আছে।
আর যেটা প্রশ্নে বলেছে লক্ষ্য করো যে ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য, লক্ষ্য করো প্রশ্নটা, মানে ছেদবিন্দু, এই যে কর্ণ দুটির ছেদবিন্দু আছে না, ছেদবিন্দু থেকে একটি প্রস্থ এখানে এই যে এবিটা প্রস্থ, ডিসিটিও প্রস্থ, যে কোনো একটির উপর লম্ব, আমি যদি এবির উপর লম্ব বলি মানে এবি প্রস্থের উপর লম্ব, এই যে লম্বটা যাকে আমি ধরো ওপি নাম দিলাম, মানে এখানে ওয়েটা, মানে এই যে ওয়েটা না, এই যে ওয়েটা লম্ব আছে কার পর, এবির পর, যেটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখানে এই লম্বের দৈর্ঘ্য মানে ওপিটা, ঠিক আছে, ওপি, সরি এখানে একটু ভুল করছি, এটা ওপি আছে, মানে যে ওপিটা লম্ব হবে এবি, ওপি, এই যে আমাদের ওপি লম্ব এবি, যে কথাটা বলেছে প্রশ্নে, যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর, কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও, এই ও বিন্দু থেকে এই যে প্রস্থের উপর যে লম্বের দৈর্ঘ্য যেটা ওপি, সেই ওপি দৈর্ঘ্যটা এখানে বলে দিয়েছে কত, 2 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য মানে যে এবি দৈর্ঘ্যটাই আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো এবি দৈর্ঘ্য আমরা কী করে পাবো, এখানে তোমাদের যেটা জানতে হবে, এই যে ওপিটা যদি আমরা পেয়েছি দেখো 2 সেমি, তাহলে এখানে ওপির ডবল হবে আমাদের বিসি, এটা কিন্তু তোমাদের যেটা জানতে হবে। তাহলে এখানে যে দৈর্ঘ্যটা হবে, আমি যদি লিখি দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে 2 ইন্টু ওপি। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রশ্ন অনুসারে, চিত্র অনুসারে তোমরা এই যে দৈর্ঘ্যটাকে লিখতে পারবা 2 গুণিত ওপি, মানে ওপি ডবল। দেখো এদিকে যে লম্ব টানতো না, তাহলে এদিকে যতটা হবে এদিকেও ততটা, তাহলে দুটো মিলে আমাদের আমাদের যে দৈর্ঘ্যটা দাঁড়াবে, মানে যতটা হবে টোটালটাতে আমাদের বিসি। ঠিক আছে, তাহলে ওপির দ্বিগুণটা হবে আমাদের দৈর্ঘ্যটা। ঠিক আছে, দৈর্ঘ্য বলতে যেটা আমাদের বিসি। আচ্ছা, তাহলে এখানে এই যে বিসির মান 2 ইন্টু ওপিটা আমাদের 2 সেমি, তাহলে এটা গুণ করে আমরা পেয়ে যাবো দেখো 4 সেমি পেয়ে যাব। তাহলে বিসিটা কিন্তু আমরা 4 সেমি পেয়ে গেলাম। আচ্ছা, এখন লক্ষ্য করো যে এই যে একটি কর্ণ দৈর্ঘ্য আমাদের এসি কর্ণ দেওয়া আছে, এই যে এসি কর্ণ মানে একটি কর্ণের দৈর্ঘ্য তো সমান হয়, আমি এসি কর্ণ ধরলাম, এই এসি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে। তাহলে এবি প্রস্থের মান এবার কিন্তু পেয়ে যাব। এখানে এবিসি ত্রিভুজটা দেখো, এটা সমকোণী ত্রিভুজ, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়, মানে এখানে এবিসি কোণটা আমাদের হবে 90 ডিগ্রি। তাহলে এবিসিটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে এই যে এসিটা অতিভুজ হবে, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা বলতে পারবো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে আমি লিখে দেখাবো যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই এই যে অতিভুজ স্কোয়ার, অতিভুজটা এসি বললাম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমিটাকে বিসি ধরি, বিসি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এবি। এই যে দেখো, তাহলে এখানে মানগুলো বসাও, আমরা বিসি আর এসি আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এখানে এই যে দেখো এই যে এসি কর্ণ যেটা আছে 5 সেমি, তাহলে এটা হবে 5-এর স্কোয়ার, আর বিসি দৈর্ঘ্য বের করলাম 4-এর স্কোয়ার, আর এবিটা আমাদের বের হবে এখান থেকে 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, আর এটা হচ্ছে আমাদের এবি স্কোয়ার। তাহলে দেখো তো এবি স্কোয়ারের মানটা কত হবে, তাই 16টা এদিকে চলে আসবে, মানে এটা 25 থেকে 16 বিয়োগ, তাহলে 25 থেকে 16 বিয়োগ, তার 25 থেকে 16 বিয়োগ করে 9 পেয়ে যাবা। তাহলে এবি কত হবে, এটা √9, তাহলে এবি সমান সমান 9-এর বর্গমূল 3 পেয়ে যাবা, 3 3 9। দেখো এবির মান 3, মানে এটা যে প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম, 3 সেমি। ঠিক আছে, এই যে আমাদের যেটা বলেছিল যে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত, 3 সেমি কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো। দেখো 3 দাগ থেকে শুরু বড় প্রশ্নগুলো। আচ্ছা, বড় প্রশ্নগুলো আমরা বইয়ের বাইরে যেগুলো থাকবে সেগুলি করাবো, শুধুমাত্র তোমাদের এই যে দেখো এখানে 6-এর দাগের যে জ্যামিতিক প্রয়োগগুলো আছে, এই জ্যামিতিক প্রয়োগগুলো শুধু করাবো, মানে বই থেকে থাকলেও করাবো আর বইয়ের বাইরে থাকলে তো করাবোই। ঠিক আছে, তো এখানে দেখো এই যে প্রশ্নগুলো সব বই থেকে পেয়ে যাবা, বইয়ের বাইরের নাই। তো বই থেকে তোমাদের
যে অঙ্কগুলো আছে এই বইয়ের অঙ্কগুলো তোমরা কিন্তু যদি দেখতে চাও এই বইয়ের অঙ্কগুলো ক্লাস কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি বইয়ের অঙ্কগুলো দেখতে চাও তোমাদের যেতে হবে আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লেলিস্টে চলে যাবা, সেখানে দেখবা ক্লাস 9 বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু তোমরা এই বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। ঠিক আছে, তার কোনো সমস্যা নাই, বইয়ের অঙ্কগুলো পেয়ে যাবা। যদি এই অঙ্কগুলো বইয়ের বাইরে থাকতো না তাহলে আমি কিন্তু করিয়ে দিতাম। ওকে, তো চলো আমরা 6 দাগের প্রশ্নগুলোতে চলে আসবো। 6 1 নম্বর প্রশ্নটা দেখো। আচ্ছা 6 1 নম্বর প্রশ্নটা এটা কিন্তু বই থেকেই আছে, তাহলে বইয়ের এখানে দেখো জ্যামিতিক প্রয়োগটা করে দিয়েছি। তো বই থেকে আছে বলে তা বলে আমি ছেড়ে দিব না, আমি বললাম যে এটা যদি এই যে 6 দাগের জ্যামিতিক প্রয়োগগুলো যদি বইটুকু থাকে তবু করাবো তোমাদের। তা আমি এটা দেখো তোমাদের বই থেকেই দেখাবো আর সেখান থেকে তোমাদের বুঝিয়ে দেবো আমি ভালো করে। তোমাদের বইতে আসতে হবে 128 পেজে, দেখবা 128 পেজে তোমরা চলে এসো প্রয়োগ নম্বর 8। এই যে দেখো এই প্রয়োগটা দিয়েছে 6 1 নম্বরটা। তা তোমাদের এখান থেকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে প্রয়োগটা দেখো এখানে ভালো করে করানো আছে। দেখো প্রশ্নটা দেখো কী বলছে, এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই। আমাদের এবিসি ত্রিভুজ আছে না, তাহলে এবিসি ত্রিভুজের এডি যে মধ্যমা আছে তার মধ্যবিন্দু ই বলেছে। আর বর্ধিত বি, এই যে বিটা যোগ করলো আর বর্ধিত মানে কি বিকে বাড়ানো হয়েছে যা এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করে, এটাই বলেছে এখানে। তাহলে প্রমাণ করতে হবে যে এফটা, এই যে এফটা পাওয়া গেল, এই এফটা হবে পুরো এসি এর 3 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, এফটা কত হবে, এসি এর 3 ভাগের 1 ভাগ, মানে এফ সমান 1/3 এসি, এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো তো এখানে তো যেগুলো আমাদের যেগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো লিখেছে প্রদত্ত, প্রমাণ করতে হবে এটা একদম যেটা প্রশ্নে আছে সেটাই লিখেছে। অঙ্কন করেছে এখানে, লক্ষ্য করো অঙ্কনটা কী করা হয়েছে। অঙ্কনটা এখানে করা হয়েছে দেখো ডি বিন্দু দিয়ে, এই যে ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল, এই যে বিএফটা আছে না এর সমান্তরাল সরলরেখা ডিজি অঙ্কন করেছে যা এসিকে জি বিন্দুতে ছেদ করেছে। দেখো সেই কথাটা কিন্তু এখানে পড়েছে, যা এসিকে জি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা তার এবার দেখো প্রমাণটা এখানে নিয়েছে, প্রমাণটা করেছে ত্রিভুজ বিএফসি। দেখো ত্রিভুজ বিএফসি মানে এই ত্রিভুজটা লক্ষ্য করো বিএফসি, তাহলে এই ত্রিভুজের দেখো দেখিয়েছে এখানে যে ডিটা বিসি ভর মধ্যবিন্দু, এই যে ডিটা বিসি ভর মধ্যবিন্দু হবে যেহেতু এই ডিটা মধ্যমা। তাহলে কোনো একটি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল, মানে এই যে ডিজিটা বিএফের সমান্তরাল আছে যেটা অঙ্কন করেছি, তাহলে এই যে বিএফসি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু, এই যে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে আমাদের যে সরলরেখা ডিজি সরলরেখাংশটা দেখো এই যে তৃতীয় বাহুর সঙ্গে কি, এই যে সরি এটা দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরাল আছে। তার দ্বিতীয় বাহুর সঙ্গে সমান্তরালজিত হয়, তাহলে এই সমান্তরাল সরলরেখা ডিজিটা এই যে তৃতীয় বাহু যেটা এফসি আছে এই তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এটা আমাদের উপপাদ্য আছে, তোমাদের যদি উপপাদ্য দেখাই আমি বই থেকে, এই বই থেকে তোমরা উপপাদ্য দেখতে পাবা, মানে এই অধ্যায়ে আছে উপপাদ্যটা। চলো আমি উপপাদ্যটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি আগের পেজে চলে আসো না, একদম উপপাদ্য 21 লক্ষ্য করো, এই যে উপপাদ্যটা আছে, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, একদম এই উপপাদ্য অনুসারে যেভাবে এখানে প্রমাণটা কিন্তু করে দিয়েছে, একদম লক্ষ্য করো এই অনুসারে আমরা দেখো এখানে বলতে পারবো এটা, এই যে আমাদের দেখো যেটা বলেছে এখানে এই যে ডিজিটা, এই যে এই যে দেখো আমাদের এই যে জি বিন্দুটা হবে এফসির মধ্যবিন্দু হবে, যে বিএফসি ত্রিভুজের বিসি ভর মধ্যবিন্দু দিয়ে এই যে ডিজি সরলরেখাংশ যেটা বিএফের সমান্তরাল সরলরেখাংশ তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, মানে জি বিন্দুটা হবে এফসির মধ্যবিন্দু। জি বিন্দুটা এফসির মধ্যবিন্দু মানে আমাদের হয়ে যাবে এফ জি সমান সমান জিসি হয়ে যাবে। এই যে দেখো এফ জি সমান সমান জিসি, 1 নং এটা নাম দিয়ে রেখে দিল। তারপরে দেখো তারপর নিয়েছে ত্রিভুজ এডিজি ত্রিভুজ, দেখো এডিজি ত্রিভুজের একই ঘটনা দেখো 21 নম্বর উপপাদ্য কাজে লাগাবো। তাহলে এডিজি ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু ই, তাই তো এখানে কিন্তু প্রশ্নে উল্লেখ করে দিয়েছিল এডি বাহুর মধ্যবিন্দু ই, এই যে প্রশ্ন অনুসারে। তাহলে এডিজি লক্ষ্য করো এডিজি ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু দিয়ে দেখো এডি বাহুর মধ্যবিন্দু দ্বিতীয় বাহুর যে সমান্তরাল সরলরেখা, এই যে এখানে ইএফটা আমাদের ডিজির সঙ্গে কি আছে, ইএফটা ডিজির সঙ্গে কিন্তু আমাদের সমান্তরাল আছে, এভাবে তো অঙ্কন করেছিলাম। এই যে দেখো অঙ্কন করেছিলাম
এই যে ডিজিটা বিএফের সঙ্গে সমান্তরাল, তাই ডিজি যদি বিএফের সঙ্গে সমান্তরাল হয় না, তাহলে ডিজিটা ইএফের সঙ্গে সমান্তরাল হবে। এই জন্য আমরা বলতে পারবো যে ইএফ সমান্তরাল ডিজি। তাহলে ইএফ সমান্তরাল ডিজি, তাহলে এই যে আমাদের দেখো এই যে এই সমান্তরাল সরলরেখাটা, তাহলে তৃতীয় যে বাহুটা দাঁড়িয়ে গেল এজি, মানে এডিজি ত্রিভুজের তৃতীয় বাহুটা এজি। তাহলে এই তৃতীয় বাহুকে কি করবে, 21 নম্বর উপপাদ্য অনুসারে এটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এ বিন্দুটা এজি বাহুর মধ্যবিন্দু হবে। তাহলে এফ সমান সমান এফজি হয়ে যাবে। ওই জিনিসগুলো কিন্তু করেছে, তাই তো। এখানে মধ্যবিন্দু ই থেকে দেখো ইএফ সমান্তরাল ডিজি এটা অঙ্কন আছে। তাহলে এফ বিন্দুটা হবে এজি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমার এফ সমান সমান এফজি, এই যে এফ সমান সমান এফজি। এবার 1 এবং 2 থেকে দেখো এদিকে আমরা এফজি সমান সমান জিসি পেয়েছিলাম, আবার এফ সমান সমান এফজি পেয়ে গেছি। তাহলে কি এফ সমান সমান এফজি সমান সমান জিসি পেয়ে যাবো, এরা তিনজনের সমান হয়ে যাবে। তা তিনটি অংশ যদি সমান হয়ে যায়, তাহলে একটি অংশ এই যে এফটা, তাহলে এসি এর 3 ভাগের 1 ভাগ হবে। এই যে এফটা এসি এর 3 ভাগের 1 ভাগ, মানে এফ সমান সমান 1/3 এসি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। একদম প্রমাণটা দেখো, এখান থেকে বুঝিয়ে দিলাম তোমাদের। এরপরে আমরা 6-এর 2-এর দাগেটাতে আমরা চলে আসবো। 6-এর 2 নম্বর জ্যামিতিক প্রয়োগটা কী আছে, চলো আমরা দেখে নিই। দেখো এখানে 6-এর দাগের যে 2 নম্বর জ্যামিতিক প্রয়োগটা, 6-এর 2 নম্বরটা দেখো। আচ্ছা, এখানে লক্ষ্য করো আমাদের প্রশ্নটা কী বলেছে, প্রমাণ করো একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, প্রশ্নের ছবিটা তৈরি করে আমরা প্রশ্নটাকে ভালো করে বুঝবো। আমাদের এখানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের চিত্র আমরা এঁকে দেখাই। দেখো এই যে আমাদের, আমি একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেখো এইভাবে তৈরি করে দেখাচ্ছি, এইভাবে। এই দেখো, তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের নাম দিচ্ছি আমি, এটা এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি। তার সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলতে যে তির্যক বাহুদের দৈর্ঘ্য সমান হবে, মানে এখানে সমান হবে এ বি সমান সমান ডিসি হবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তির্যক বাহুদের দৈর্ঘ্য সমান হয়, এ বির সঙ্গে ডিসি সমান। ওকে, আর এখানে কি বলেছে দেখো, আর একটা কথা বলে দিয়েছে এখানে যে এই যে লক্ষ্য করো যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ সমান। সমান্তরাল বাহু সংলগ্ন দেখো, মানে এই কোণটার সঙ্গে আমরা এই কোণটা সমান বলতে পারবো, ঠিক আছে। তাহলে আমি এখানে যেটা আমি দেখো এখানে লিখবো, যে ধরিতে লিখি যে ধরি এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার এবি সমান সমান ডিসি আছে, এবং যেটা দেওয়া আছে এই দুটো কোণ সমান, ঠিক আছে। তাহলে এখানে দুটো কোণ সমান, মানে আমি তোমাদের এখানে একটা লিখে দিচ্ছি ধরি দিয়ে, ঠিক আছে। এই যে ধরি এবিসিডি ট্রাপিজিয়ামের, এবিসিডি ট্রাপিজিয়ামের মানে এবি সমান সমান ডিসি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এবং যে দুটি কোণ সমান দেওয়া আছে দেখো সমান্তরাল বাহু, আমাদের এখানে যেটা বলেছে কথাটা, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান, মানে এই দুটি কোণ সমান হবে, ঠিক আছে। সমান্তরাল বাহু দেখতে পাচ্ছ, এডির সঙ্গে এখানে বিসিটা সমান্তরাল হবে, মানে এখানে এডি সমান্তরাল বিসি হবে। ওকে, তাহলে যে সমান্তরাল বাহুদের যে কোনো একটি যে দুটি কোণ যে সংলগ্ন কোণ দুটি আছে, এই দুটি কোণের মান সমান, যেটা বলেছে। মানে এটা আমাদের কিন্তু কি বলেছে, এটা কিন্তু আমাদের প্রমাণ দেখাতে বলেছে, মানে এটা এই দুটি কোণ সমান হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তা আমি এটা দেওয়া আছে, এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে আমি সেটা লিখছি, যে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে এই যে দেখো এই দুটি কোণ সমান, মানে কোণ এবিসি সমান সমান দেখাতে হবে কোণ, এই কোণটা আমরা বলবো ডিসিবি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, যে কথাটা এখানে বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান, এই দুটি কোণকে যদি আমরা সমান দেখাতে পারি, তাহলে যে প্রয়োগটার কথা বলেছিল এই জ্যামিতিক প্রয়োগটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে একে প্রমাণ দেখানোর জন্য আমরা অঙ্কন করব। তবে আমি এখানে এই যে অঙ্কন বলে আমি হেডিং করলাম, অঙ্কনটা আমি চিত্রে করি। অঙ্কনটা করব এই বিন্দু দিয়ে বিসি বাহুর উপর লম্ব, দেখো এইভাবে আমি লম্ব,
এখানে আমি এটাকে পি নাম দিয়ে দিলাম, এপি লম্ব করলাম। আবার ডি বিন্দু দিয়ে বিসি বাহুর উপর লম্ব, এই যে ডি বিন্দু দিয়ে বিসি বাহুর লম্ব, এটাকে আমি কিউ বিন্দু দিয়ে দিলাম। তাহলে এখানে অঙ্কনটা করেছি এপি লম্ব বিসি এবং ডি কিউ লম্ব ওই বিসি বাহুর উপরই, এটা কিন্তু আমাদের অঙ্কন। চলো অঙ্কনটা করে দিলাম, এবার আমরা প্রমাণে চলে আসবো। দেখো আমাদের কিন্তু এই দুটি কোণকে সমান দেখাতে হবে, এটা প্রমাণ দেখালেই প্রমাণিত। আমরা প্রমাণ দেখানোর জন্য লক্ষ্য করে এখানে আমি কি করব, এই যে দুটি ত্রিভুজ আছে না, ত্রিভুজ এ বিপি আর ত্রিভুজ ডিসি কিউ, এই দুটো ত্রিভুজ তুলে নেব। আর এই দুটো ত্রিভুজকে নিয়ে সর্বসম প্রমাণ দেখাবো আমরা। তখনই সর্বসম প্রমাণ দেখাতে বলে দেখিয়ে দিতে পারলে যে সর্বসম ত্রিভুজের যে অনুরূপ যে কোণগুলো আছে, এই দুটো কোণ কিন্তু সমান আমরা দেখাতে পারবো, তখনই প্রমাণিত হয়ে যাবে। তা আমরা ত্রিভুজ নিয়ে নেব এ বিপি ত্রিভুজ, ঠিক আছে। তা দেখো এখানে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ, এই ত্রিভুজটা ডিসি কিউ ত্রিভুজ, ডিসি কিউ এর। এখন এই দুটি ত্রিভুজকে সর্বসম দেখাবো, তার জন্য যেটা বললাম তিনটি শর্ত সমান দেখাবো এই দুটি ত্রিভুজ থেকেই। দেখো সমান বলতে এখানে এ বির সঙ্গে ডিসি সমান, এটা প্রশ্নে বলে দিয়েছিল। তাহলে এ বির সঙ্গে ডিসি সমান, ঠিক আছে, এটা আমাদের ডি আছে, ডি, এই দেখো ডি এটা আমাদের। তাহলে এটা আমার সমান হবে, এটা প্রদত্ত, প্রশ্ন এটা দেওয়া আছে। তাহলে এ বি সমান সমান ডিসি। 2 নম্বর শর্ত আমার সমান দেখাতে পারবো। দেখো এই কোণটা 90 ডিগ্রি হবে, এপিটা লম্ব বিসি, আর এখানে এই কোণটা 90 ডিগ্রি হবে যেহেতু ডিসিটা ডি কিউটা বিসির উপর লম্ব। তাহলে আমরা এখানে এই কোণটা দেখো, এই কোণটাকে আমরা এপিবি বলি, এপিবি সমান সমান, আর এই কোণটাকে ডিসি কিউ বলি, ডিসি কিউ। এই দুটো কোণই আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। কারণটা যদি বলি না, যে এখানে দেখো এই যে এপিটা কমা আর ডি কিউটা, এরা দুজনই লম্ব আছে বিসির উপর, ঠিক আছে, এবং হ্যাঁ বিসির উপর লম্ব আছে, তার জন্য এরা প্রত্যেকে সমকোণ। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখাতে পারবো 3 নম্বর কারণটা, 3 নম্বর কারণটা দেখাতে পারবো যে এপির দৈর্ঘ্য আর ডি কিউর দৈর্ঘ্য সমান হবে। দেখো এপিটা সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়, এই যে এডি বিসির মধ্যে লম্ব দূরত্ব, আর ডি কিউটাও কিন্তু সমান্তরাল যে বাহু দুটি আছে তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এখানে এপি সমান সমান ডি কিউ হয়ে যাবে, ডি কিউ হয়ে যাবে। কারণটা যেটা আমি বলবো যে এডি সমান্তরাল বিসি আছে, বিসি, এবং এপিটা আর ডি কিউটা এরা লম্ব আছে বিসি বাহুর উপর। এটা হওয়ার জন্য এপি সমান সমান ডি কিউ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আমাদের হবে, এরা দুজনই সমান হবে, সমান্তরাল বাহুদের মধ্যে যে লম্ব দূরত্ব। তাহলে দেখো তো এই দুটি ত্রিভুজ থেকে 3টি শর্ত আমরা সমান দেখাতে পারলাম। তাহলে এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম বলে দিতে পারবো। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখব ত্রিভুজ এ বিপি, এই যে ত্রিভুজটা সর্বসম, এইভাবে সর্বসম চিহ্ন দাও, ত্রিভুজ ডিসি কিউ, ত্রিভুজ ডিসি কিউ। তাহলে দুটি ত্রিভুজকে আমরা দেখো সর্বসম দেখিয়ে দিয়েছি। এখন সর্বসম ত্রিভুজের যে অনুরূপ কোণ, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, তাই না? তোমরা যদি এভাবে যদি ভাঁজ করে দাও না মাঝ বরাবর, তাহলে এই কোণটা এর উপর এসে চেপে যাবে। তাহলে এই দুটো কোণকে আমরা অনুরূপ কোণ বলতে পারবো সর্বসম ত্রিভুজের। তাহলে অনুরূপ কোণ কী হয়? সমান হয়। তাহলে এই কোণের নাম আমরা এ বিপি বলি এই ত্রিভুজ অনুসারে। তাহলে আমরা এখানে নাম দিব এ বিপি, সমান সমান হয়ে যাবে। এবার এদিকের কোণের নামটা আমরা ডিসি কিউ বলি। তাহলে এখানে আমাদের কোণ ডিসি কিউ। আচ্ছা, এখানে লক্ষ্য করো এই যে এ বিপি, এই যে এ বিপি কোণটাকে, এই কোণটাকে আমরা এ বি সিও নাম বলতে পারবো। তাহলে আমরা এখানে নামটা বলে দিব এ বি সি সমান সমান, এটাকে দেখো ডিসি কিউ, এই যে ডিসি কিউ এই কোণটাকে বলবো ডিসি বিও বলতে পারবো, ডিসি বি, তাই তো? তাহলে একে আমি ডিসি বি বলে দিলাম, যেহেতু আমাদের এভাবে ছিল প্রমাণে এবিসি সমান সমান ডিসিবি। দেখো তো আমাদের চলে আসলো না, কোণ এবিসি সমান সমান কোণ ডিসিবি। তাহলে আমরা প্রমাণ করে নিয়েছি, এখানে আমরা লিখে দেবো প্রমাণিত, এই যে প্রমাণিত। দেখো এইভাবে তোমাদের সুন্দরভাবে জ্যামিতি প্রয়োগ যে প্রমাণগুলো তোমাদের দেখিয়ে দিতে হবে। ওকে, দেখো 6 দাগের এই যে 1-1টাও এবং 2-1টা দুটিও কিন্তু প্রমাণ দেখিয়ে দিলাম। 6-1 নম্বরটা বই থেকে দেখিয়ে দিলাম, তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর 6-2 নম্বরটা একদম ডিটেলসে করিয়ে দিলাম।
ওকে, এরপরে যে বড় প্রশ্নগুলো আছে সবগুলো বই থেকে পেয়ে যাবা। দেখো যেরকম তোমাদের বলবো যে 8-এর দাগের যে এই যে 1-এর প্রশ্নটা তোমাদের বই থেকে কোথায় পাবা, পেজ নাম্বার 220 পেজে দেখবা 7 নম্বর অঙ্কটা আছে। আর 8-এর 2 নম্বর প্রশ্নটা পেজ নাম্বার 223 পাতায় 12 নম্বর অঙ্কটা আছে। 8-এর 3 নম্বর অঙ্কটা পেয়ে যাবা তোমাদের বই থেকে পেজ নাম্বার 232 পেজে 18 নম্বর অঙ্কটা আছে। প্রত্যেকটা অঙ্ক বই থেকে আছে, যেখানে তোমাদের যে উল্লেখ করে দিয়েছি কোথায় তোমরা পাবা অঙ্কগুলো। এখন কোনো চিন্তা করার দরকার নাই, এই যে বইয়ের অঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা যেভাবে আমি বললাম। যে আমার চ্যানেলে ভিজিট করে তোমরা চলে যাবা প্লে লিস্টে, সেখানে গিয়ে দেখবা ক্লাস 9 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু এই বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। ওকে, তার কোনো চিন্তা নাই। তাই এই ছিল আমাদের 7 নম্বর স্কুল, তোমাদের কমপ্লিট সম্পূর্ণ অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি ভালো করে। আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।